আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ফজলুর রহমানের তীব্র জ্বর ও শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি। মুফতি আমির হামজা, আমাকে মেরে না ফেললে মামলা দিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না। 17 বছর পর লন্ডন থেকে একজন মুফতি এসেছেন দেশে, বলছেন মিলন। জানাবো আওয়ামী লীগের জুলাই হত্যাকাণ্ড ও দায়, এবং সর্বশেষ জানাবো 7 জেলা সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ফজলুর রহমানের তীব্র জ্বর ও শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিকালে কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথেই তিনি অসুস্থতা বোধ করেন। এ সময় তার শরীরে তীব্র জ্বর অনুভূত হয় এবং তিনি বমি করতে শুরু করেন। পরিস্থিতির অবনতি দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ড বাহারুদ্দিন ভুইয়া জানিয়েছেন, ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তার শ্বাসযন্ত্রের সংক্রমণ শনাক্ত করেছেন। ভর্তির সময় তার শরীরে অক্সিজেনের মাত্রা বা অক্সিজেন স্যাচুরেশন 93% নেমে এসেছিল। তবে বর্তমানে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে তার স্যাচুরেশন 99 থেকে 100% মধ্যে স্থিতিশীল রাখা হয়েছে। তিনি বলেন, এখনই নিশ্চিতভাবে শঙ্কামুক্তির বিষয়টি বলা যাচ্ছে না। প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে এবং রিপোর্টের ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। মুফতি আমির হামজা, আমাকে মেরে না ফেললে মামলা দিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না। কুষ্টিয়া 3 আসনে জামায়াত ইসলামের সাংসদ সদস্য প্রার্থী ইসলামিক বক্তা মুফতি আমির হামজা বলেছেন, আমি আয়নাঘরে ও ফাঁসির কাণ্ডেম ছেলে ছিলাম অনেক বছর। আমাকে মেরে না ফেললে আমার বিরুদ্ধে 64,000 মামলা দিয়েও আমাকে নির্বাচনের পথ থেকে সরানো যাবে না। নির্বাচনী সমাবেশে জামায়াত ইসলামের প্রার্থী মুফতি আমির হামজা বলেন, আমার নিজের জন্ম এই থানাতে। আমি আপনাদের জন্য অনেক কিছু করতে চাই। আজ আপনাদের সে কথাই জানাবো। আমি আজকে নির্বাচনী প্রচারণায় ছিলাম। আপনাদের এই ঝাউদিয়া বহু মানুষ বহু কথা আমাদের কানে তুলে দিচ্ছে। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে ঝাঁটা মিছিল হয়েছে মহিলাদের নিয়ে। যে মিছিলের নেতৃত্বে এই ঝাঁটা মিছিল হয়েছিল বরতুইল কানালপাড়ার লায়লা বেগম, তিনি মাদক ব্যবসায়ী। তিনি বহুবার মাদকের কারণে জেলে গেছেন। তাদের জনপ্রিয়তা এত তলানিতে যে মাদক ব্যবসায়ীদের দিয়ে মিছিল করানো লেগেছে। এটা এখন বাংলাদেশ সহ সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে গেছে। 17 বছর পর লন্ডন থেকে একজন মুফতি এসেছেন দেশে, বললেন মিলন। জামাত ইসলামী নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, 17 বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদের কুফুরি আখ্যা দিচ্ছেন। তিনি বলেন, আমি একটি নতুন বাংলাদেশ চাই। যে রাজনীতিবিদটা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায়, এমন শাসন আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই। তিনি বলেন, আজকের রাজনীতি সন্ত্রাস আর চাঁদাবাজ একই অর্থ দিয়ে দাঁড়িয়েছে। কিছু সংখ্যক লোক তাদের দলের নেতাকর্মীদের কাজ হল শহরে গ্রামে চাঁদাবাজি করা। ওপরে তাদের খোলসটা রাজনৈতিক, আর ভেতরে তারা বহু জায়গায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে। চাঁদাবাজির কারণে আজকে মানুষের জীবন অষ্ঠিগত। কাজেই চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা। মিলন বলেন, আজকের বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা দেখতে পাচ্ছি নারী কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এটার জন্য তো শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার নেই। এটা দেখার জন্য তো প্রত্যেকটা আসনে একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছে, তাদের কাছে যেতে পারেন। আজকে ক্ষমতায় যাওয়ার আগেই যারা নারীদের বোরকা ধরে টানাটানি করে, আমাদের ভাইদের যারা অত্যাচার আহত করে, তারা ক্ষমতায় গেলে নারীদের কী অবস্থা করবে সেটা ভালো করে দেশবাসী বুঝতেছে। সিলেট সফরে যাওয়া বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া বক্তব্যের জের ধরে সমালোচনা করেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তিনি বলেন, একটি বৃহৎ দলের প্রধানের বক্তব্যের বিষয়বস্তু শুধু জামায়াত ইসলামী। আমি সিলেটের বক্তব্যের নিউজ পড়লাম, জামায়াত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। জনসভা থেকে আহ্বান জানাচ্ছি তাকে, মেহেরবানি করে এমন একটি উদাহরণ আমাদের সামনে পেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ শুধু তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজেই জান্নাত নিয়ে ঠাট্টমস্করা করা ঠিক নয়। মিলন বলেন, তিনি ফতোয়া নিয়েছেন জামায়াত ইসলামের লোকেরা নাকি কুফুরি করছেন। 17 বছর পর লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদের কুফুরি আখ্যা দিচ্ছেন। আমরা একটি নতুন বাংলাদেশ চাই।
ঢাকা 12 আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন বলেন যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায়, এমন শাসন আমরা চাই না। যে দেশে হাদিকে হত্যা করা হয় সেই বাংলাদেশ আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশের তরুণরা যুবতীরা মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি বলেন, আপনারা নির্বাচনে ভয় পান, ভয় পাওয়ার কারণেই আপনারা শাহজালাল শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছেন। কাজী আসুন সকলে মিলে নতুন স্বাধীন সার্বভৌম চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আওয়ামী লীগের জুলাই হত্যাকাণ্ড ও দায়। জয়ের কাছে শ্রীনিবাস জানতে চান, 24-এর অভ্যুত্থান দমানোর নির্মম চেষ্টা ব্যর্থ হওয়ায় শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়, এসবের জন্য কোনো অনুশোচনা আছে কিনা। জবাবে শেখ হাসিনার ছেলে বলেন, সেটা সত্য নয়। আপনি যদি অনলাইনে আমার বক্তব্য শুনে থাকেন দেখবেন আমি বারবার বলেছি আওয়ামী লীগ ঠিকমতো বিক্ষোভ সামলাতে পারেনি, আমাদের সরকার মিস হ্যান্ডেল করেছে। আল জাজিরার সাংবাদিক প্রশ্ন করেন, যেখানে শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী শত শত নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করেছে, সেখানে মিস হ্যান্ডেল শব্দটি কি অনেক বেশি নমনীয় নয়? সজীব জয় দাবি করেন এর কোনো কিছু তার মায়ের নির্দেশে হয়নি। জয় বলেন, আমার মা যদি বিক্ষোভকারীদের হত্যা করতে চাইতেন তাহলে তিনি এখনও ক্ষমতায় থাকতেন। ইরানে এখন যা হচ্ছে সেটাই দেখুন, তারা কি কিছু করতে পারছেন? না। 5ই আগস্ট সরকার পতনের দিনের কথা তুলে ধরে জয় বলেন, আমার মা বারবার বলেছেন, সেদিন আমার সঙ্গে আলাপেই তিনি বলেছিলেন তারা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হচ্ছিল, আমাদের বিশেষ নিরাপত্তা বাহিনী এবং প্রধানমন্ত্রীর দেহরক্ষীরা তাকে রক্ষা করতে প্রস্তুত, কিন্তু যদি সেটা ঘটে শত শত মানুষ মারা যাবে, আমি তাদের রক্ত আমার হাতে নিতে চাই না। এটাই আমার মায়ের কথা। ওই সময় শত শত পুলিশ সদস্য নিহত হন, আমাদের শত শত কর্মীও নিহত হন। এই রেজিম আসলে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডের জন্য দায় মুক্তি দিয়েছে। আল জাজিরার প্রতিবেদন, বিবিসির প্রতিবেদন এবং বিভিন্ন অডিও ও রেকর্ডের প্রসঙ্গ টেনে শ্রীনিবাস জৈন প্রশ্ন করেন, সেগুলোর কথা কিভাবে অস্বীকার করবেন? সেখানে আপনার মা কি বলতে শোনা গেছে? তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন। তিনি বলছেন, আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি, এখন ওরা মারবে, যেখানে পাবে সেখানে গুলি করবে। জবাব দিতে গিয়ে জয় দাবি করেন, আল জাজিরা ও বিবিসি পুরো ক্লিপ শোনায়নি, ফলে সেখানে প্রেক্ষাপট স্পষ্ট হয়নি। জয় বলেন, আমি পুরো ক্লিপটি আমার ফেসবুক পেজে দিয়েছিলাম। সেখানে তিনি বলেছেন, বিক্ষোভকারীদের গ্রেফতার এবং জানমাল ও সম্পত্তি রক্ষায় সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। সেখানে জঙ্গিরা জড়িত ছিল। অনলাইনে এমন ভিডিও আছে, সেখানে বেসামরিক লোকেদের অস্ত্রসহ দেখা যায়। শ্রীনিবাস বলেন, জয়ের ফেসবুক পেজ খুঁজে ওই রকম কোনো অডিও ক্লিপ তিনি পাননি। জয় তখন তাকে বলেন, ওই অডিও ক্লিপ তিনি আবার প্রকাশ করবেন। জয় যেখানে বলেছেন জানমাল রক্ষায় শেখ হাসিনা ওই নির্দেশ দিয়েছিলেন, তার সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মিল খিচ্ছে কিনা সে প্রশ্ন রাখেন আল জাজিরার সাংবাদিক। উত্তরে জয় বলেন, সেটা সশস্ত্র বিক্ষোভকারী সন্ত্রাসীদের জন্য, নিরস্ত্র বিক্ষোভকারীদের জন্য নয়। এখন বলুন তো, কোনো দেশে যদি সশস্ত্র বিক্ষোভকারীরা মানুষ ও পুলিশকে গুলি করতে থাকে তাহলে আইনের দৃষ্টিতে সরকার কি করবে? সাক্ষাৎকারের এ পর্যায়ে শ্রীনিবাস জৈন প্রশ্ন করেন, তাহলে আবু সাইদ, জুবায়েদ হোসেন নিমন, মীর মুগ্ধের মতো নিরস্ত্র তরুণরা যারা পুলিশের গুলিতে নিহত হয়েছেন তারা উগ্রবাদী কিনা? উত্তরে জয় বলেন, পরিস্থিতি তখন অত্যন্ত সহিংস ছিল, কিছু পুলিশ সদস্য অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছিলেন। আমাদের সরকারের আমলে সেই সময় অনেক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। তদন্তের জন্য আমরা একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করেছিলাম। সেই তদন্তগুলো কেন আর এগোয়নি? জয় কিংবা তার মা শেখ হাসিনা নিহত বিক্ষোভকারীদের পরিবারের কাছে ক্ষমা চাইতে প্রস্তুত কিনা সেই প্রশ্ন রাখা হয় সাক্ষাৎকারে। উত্তরে জয় বলেন, আবু সাইদ নিহত হওয়ার পরপরই তার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন তার মা, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বলেন, আমাদের সরকার পতনের আগে তিনি এসব পরিবারের কয়েকটির সঙ্গে দেখা করেছিলেন। তিনি পূর্ণ তদন্ত ও পূর্ণ জবাবদিহির প্রতিশ্রুতি দিয়েছিলেন। যখন বলা হয় জুলাই আন্দোলনে কেবল ওই একজন নন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে 1400 মানুষ নিহত হওয়ার কথা তথ্য এসেছে এবং তাদের বেশিরভাগই ছিলেন নির্দোষ নিরস্ত্র বিক্ষোভকারী, তখন জয় বলেন, সরকারের হিসেব অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় 800। 1400 সংখ্যাটি ধরা হয়েছে 15ই আগস্ট পর্যন্ত। আমাদের সরকার পতন হয় 5ই আগস্ট। 5ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে যারা নিহত হয়েছেন তাদেরকে হত্যা করেছে। সজীব জয় দাবি করেন, আমাদের সরকার পতনের পর যে 500 মানুষ নিহত হয়েছে তাদের কি হবে? তাদের কে হত্যা করেছে? কারা তাদের মেরেছে? বিচার সবার জন্য সমান
মন্তব্য করে তিনি বলেন, একতরফা বিচার হতে পারে না, একতরফা বিচার মানে বিচার নয়। শ্রীনিবাস তখন জানতে চান, সেই বিচার তখনকার সরকারের রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, কারণ জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনায় বিক্ষোভকারীদের উপর যে গুরুতর নিপীড়ন চালানো হয়েছে, আর সেই রাজনৈতিক নেতৃত্বের মধ্যে শেখ হাসিনাও আছেন। জবাবে জয় বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি। আমি জানি জাতিসংঘের প্রতিবেদন পক্ষপাতদুষ্ট। আবারও বলছি, জাতিসংঘের প্রতিবেদন 1400 মৃত্যুর কথা বলেছে। এর মধ্যে আমাদের সরকার পতনের পরে মৃত্যুগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেগুলোর দায়ও আমাদের সরকারের উপর চাপানো হয়েছে। এটা কিভাবে ন্যায্য প্রতিবেদন হতে পারে? তাহলে কি সেসব হত্যাকাণ্ড রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের জন্য শেখ হাসিনা একেবারেই দায়ী নন? এই প্রশ্নে জয় বলেন, আমি মোটেও সেটা বলছি না। আমি যা বলছি তা হলো, আমরা কাউকে দায় মুক্তি দিইনি, আমরা সবার জন্য বিচার চেয়েছি। যে কেউ যদি কোনো মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকে, শেখ হাসিনাও সেই বিচারের আওতায় আসতেন কিনা এমন প্রশ্ন তার ছেলে বলেন, আমার মা কোনো হত্যার নির্দেশ দেননি, আমার মা কোনো মৃত্যু চাননি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।